সিনেমার সুপারহিরোদেরকে তো সব সময় দেখেছেন, সুপারম্যান, ব্যাটম্যান কিংবা স্পাইডারম্যান, কিন্তু বাস্তব জীবনের সুপারহিরোকে কি কখনো দেখেছেন? হ্যাঁ দর্শক, শুভেচ্ছা সকলকে। বলছিলাম বাস্তব হিরোদের কথা। আজকে আমার সাথে এমন দুইজন হিরো বসে আছেন যারা বাস্তব জীবনেরই হিরো, যারা প্রতিনিয়ত উদ্ধার করছেন সাগরে ডুবে যাওয়া মানুষদের। দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছে সি সেফ লাইফগার্ডের টিম লিডার ওসমান গনি, এবং আমাদের সাথে রয়েছে আরও একজন সুপার হিরো, যিনি সি সেফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন। আমরা সবসময় দেখি যে আপনারা উদ্ধার করছেন মানুষজনকে। আপনারা এই পর্যন্ত মানে কতজন ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করেছেন, এমন কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? যে আমাদের কাছে রয়েছে, আমরা 2014 থেকে এখনো অবধি পর্যন্ত আমরা 795 জন মানুষকে, ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করেছি, যারা আমরা না গেলে তারা নিশ্চয়ই মৃত্যুর মুখে পড়তো বা পরিবার হারা হতো। সেরকম মানুষকে আমরা 795 মানুষকে আমরা এ পর্যন্ত উদ্ধার করেছি। এত পেশা থাকতে আপনি কেন এই ঝুঁকিপূর্ণ পেশায় এসেছেন যদি বলতেন? একদম ছোটবেলা থেকে বিচে বিভিন্ন কাজে ইনভলভ ছিলাম, পাশাপাশি আমরা সার্ফিংও করতাম। তো আমরা যখন সার্ফিং করতাম, এখানে দেখা যেত সমুদ্র সৈকতে দক্ষ কোনো লাইফগার্ড ছিল না, প্রতিনিয়ত এখানে মানুষ ডুবে মারা যেত। তো আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আসলে এত মানুষ অবহেলায়, এখানে তদারকির অভাবে, লাইফগার্ড সার্ভিসের অভাবে মানুষ মারা যাচ্ছে। তো আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। এর পরবর্তী 2011 সালে সিআইপিআরবি এবং আরনালাই এখানে যারা সিনিয়র লাইফগার্ড ছিল তাদেরকে সর্বপ্রথম 2011 সালে একটি লাইফ সেভিং ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তোলে, এবং তখন থেকে আমরা এখানে লাইফ সেভিংয়ের সাথে জড়িত। এবং আমরা 11 থেকে 14 সাল পর্যন্ত এখানে আমরা বিশেষ বিশেষ দিন যে আমরা ভলেন্টিয়ার করতাম। তো ভলেন্টিয়ার পাশাপাশি আমরা তখনও চিন্তা করতাম না যে আমরা এখানে একদিন লাইফ গার্ডিং প্রফেশনাল লাইফগার্ড বেতনভুক্ত আমরা 3 বছর বেতন ছাড়া এখানে ভলেন্টিয়ারই করেছি। 14 সালে আমরা প্রথম সকল থেকে বাছাই করে 10 জন লাইফগার্ড নিয়ে দেওয়া হয় সিআইপিআরবি সিসেফ প্রজেক্টে। তো ওই 10 জনের মধ্যে আমি একজন এবং ওসমান ভাই একজন, আমরা প্রথম টিমে। এবং আমরা তখন থেকে পেশাদার লাইফগার্ড হিসেবে আমরা এখনও কাজ করতেছি। তো এই লাইফগার্ডের ভালোবাসার প্রতি আসলে একটা পরিবারের একজন যারা ঘুরতে আসে, ওইখানে অনেক সময় একটা পরিবারের একজনই সে পরিবারের হাল ধরে থাকে। ওই লোকটা যদি এখানে ডুবে যায়, এই যে পরিবারের একটা খুবই খারাপ অবস্থা, এটি আমরা আসলে অনেক দেখেছি, যার কারণে আমরা এই পেশায় আসতে আসলে বাধ্য হয়েছি এবং এটার প্রতি জ্ঞান ছিল। আর তাছাড়া আমাদের পানির প্রতি আমাদের একটা, যেহেতু আমরা সার্ফিং করতাম, পানির প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল। এবং এই যে মানুষকে একজন জীবন রক্ষা করে, যে একটা ফ্যামিলির, একটা পরিবারের মুখ উজ্জ্বল করা, আমার দ্বারা একটা মানুষ সেফ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এই পেশাতে আসার জন্য উদ্বুদ্ধ করেছে। আপনি তো এ পর্যন্ত অনেকজনকে উদ্ধার করেছেন, এমন ঘটনা কি কখনো দেখেছেন যে আপনার সামনেই ডুবে যাচ্ছে, আপনি তাকে বাঁচাতে পারেননি, এরকম কি কখনো হয়েছে? ধন্যবাদ। এরকমটি ঘটেনি, তবে এখানে আসার পিছনে যেই রহস্যটুকু, আমি যে এখানে আসছি, মূলত আমি হচ্ছে কক্সবাজার জেলা দলের একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি খেলাধুলার ফাঁকে ফাঁকে আমি কক্সবাজারে, বেশিরভাগ অংশে আমি ঢাকাতে থাকতাম, আমি ওইখানে ক্লাবে খেলতাম। যখন আমি কক্সবাজারে আসলে পরে আমি বন্ধু বান্ধবদের সাথে যখন সমুদ্র সৈকতে ঘুরতে আসি, তখন কিন্তু আমি শৈবাল পয়েন্ট দিয়ে একদিন গোসল করতে নেমেছিলাম বন্ধুদের সাথে ফুটবল খেলে। ওই পয়েন্টে দেখি কিছু পর্যটক গোসল করতে নেমেছেন। এখানে নেমে কিন্তু ওনারা ক্যানেলে পড়ে যায়, ক্যানেলে পড়ে কিন্তু ওনারা ডুবে যাচ্ছিল এই অবস্থার মধ্যে। তখন আমিও হালকা সাঁতার জানতাম, তেমন একটা নয়। আমার সাথে আরো 3-4 জন যারা ছিল তারা একদমই জানতো না। আমরা সবাই একসাথে লাফ দিই। লাফ দেওয়ার পরে সবারই অবস্থা খারাপ ছিল। তবে আমি হাইটে থাকায়, একটু হাইট আমার যেহেতু লং, সেহেতু আমার জন্য এখানে একটু মানে ছিল, একদম মানে স্বাভাবিক ছিল। যার ফলে হচ্ছে আমি এখান থেকে ওনাদেরকে কোনো রকম কষ্টবিষ্ট করে তুলেছি সবাইকে। তখন থেকে একটা চিন্তা ছিল যে আসলে আমাদের কক্সবাজারে যে পর্যটকরা ঘুরতে আসে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে, আসলে যদি আমরা যদি কোনো ধরনের প্রশিক্ষণ যদি পাই বা এরকম যদি আমরা কিছুর সাথে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে আমরা অনেক মানুষকে সেভ করতে পারবো। মূলত হচ্ছে জার্নিটা এখান থেকে শুরু আমার। ইদানিং আমরা দেখছি যে বিগত 2-1 বছরে সাগরে ভেসে যাওয়া মানুষের সংখ্যা খুব বেশি বেড়ে যাচ্ছে।
এটা কেন সাগরে এত পরিমাণ কিছুদিন পর পরই দেখা যাচ্ছে যে সাগরে ভেসে যাচ্ছে, যাদেরকে উদ্ধার করা যাচ্ছে না? হ্যাঁ, এই কেন এটা হচ্ছে, কেন এত মানুষ ভেসে যাচ্ছে? আপনি আমি মনে করছি সচেতনতার অভাব। প্রথমত হচ্ছে সচেতনতার অভাব, যে আমাকে জানতে হবে আমি যে সমুদ্র সৈকতে আসছি কোথায় আমি নামবো, কোথায় আমার জন্য নামা নিরাপদ, আমি এবং আমার পরিবারের জন্য সেই জিনিসগুলোকে অবশ্যই জানতে হবে। এবং হচ্ছে কোথায় আমি নামার জন্য নিরাপদ রয়েছে জায়গাগুলো এ সম্পর্কে জানতে হবে। এটা যখন আপনি জানতে পারবেন কোথায় নিরাপদ, তখন হচ্ছে আপনার অধিকাংশ আপনার এই বিপদের ঝুঁকিটা কমে যায়। তারপর হচ্ছে এই সমুদ্র সৈকত হচ্ছে 120 কিলোমিটারের, আপনারা জানেন দীর্ঘ 120 কিলোমিটার এই সমুদ্র সৈকত পুরোটা হচ্ছে অসুরক্ষিত। এই সিআইপিআরবি যদি এখানে যদি সিসেফ লাইফগার্ডটি যদি প্রতিষ্ঠিত যদি না করতো 2014 থেকে, তাহলে এখানে হাজার হাজার মানুষ মারাও যেতে পারত। কিন্তু এই 2014 থেকে আমরা এ পর্যন্ত এই এই 25-এর শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত হচ্ছে আমরা চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা দিয়ে যেতে। কিন্তু কথা হচ্ছে লাবণী, সুগন্ধা, কলাতুলি এই 3টি পয়েন্টে সিসেফ লাইফগার্ডের সার্ভিস রয়েছে কিছু অংশ। আপনার 120 কিলোমিটারের মধ্যে 3 থেকে সাড়ে তিন কিলোমিটার হবে আমরা এই দায়িত্বটুকু পালন করছি। এর মাঝখানে হচ্ছে পর্যটকরা যারাই আসবে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, সিসেফ লাইফগার্ডের সার্ভিস ভোর 7টা থেকে সূর্য ডোবা পর্যন্ত 3টি পয়েন্টে চালু রয়েছে। লাবণী, সুগন্ধা, কলাতুলি আপনারা এই বরাবর আসেন, লাইফগার্ডের তথ্যগুলো জেনে নিন, লাইফগার্ডের পরামর্শ নিয়ে যদি নামেন তাহলে এই যে মৃত্যুর ঘটনাগুলোর যে পর্যটকরা নিখোঁজ হচ্ছে এটাকে কমানো আরও বেশি সম্ভব হবে। এর পাশাপাশি হচ্ছে লাইফগার্ডরা যে নির্দেশনাগুলো দিচ্ছে এগুলি মানতে হবে। এবং হচ্ছে সমুদ্র সৈকতে কোন সময় কি পতাকা উঠছে এগুলোকে একটু চিহ্নিত করতে হবে। যেমন কি স্বাভাবিক যখন সমুদ্র সৈকত থাকে কোনো সিগন্যাল থাকে না, তখন কিন্তু আমরা লাল হলুদ পতাকা একসাথে উড়াই, তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ জোন। এই পয়েন্টগুলোতে আমরা সবসময় সার্ভিস দিয়ে থাকি সিসেফ লাইফগার্ড। এবং হচ্ছে যখন সমুদ্র বৈরী থাকে এবং উত্তাল থাকে তখন কিছু লাল পতাকা আমরা দিয়ে রাখি। আরেকটা প্রশ্ন চলে যাব, উদ্ধার কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ সরঞ্জাম আছে কিনা কক্সবাজারে, আপনাদের কাছে রয়েছে কিনা? ধন্যবাদ। যে উদ্ধার সরঞ্জাম আমাদের কাছে আছে এগুলি আসলে যথেষ্ট নয়। কারণ হচ্ছে একটা অর্গানাইজেশন চাইলেই সম্ভব না সব কিছু করা, আপনার প্রোভাইড করা। এখানে আমাদের জন্য যদি সরকারি বেসরকারি যত কর্পোরেট কোম্পানিগুলো আছে এরা যদি এগিয়ে আসে এবং হচ্ছে সরকারি ব্যবস্থা যদি আন্তরিক হয়ে কক্সবাজার জেলা প্রশাসন সহ সবাই আমাদেরকে জেলা প্রশাসন থেকে যেমনকি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে, তেমনিভাবে যদি বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো যদি এগিয়ে আসে বা যদি সরকার থেকে যদি এখানে যদি এগিয়ে আসে আমাদেরকে অত্যাধুনিক যদি ইকুইপমেন্ট যদি দেয়, কি সরঞ্জাম আপনার? আমাদের হচ্ছে বিশ্বের যে কোনো লাইফগার্ড যে অর্গানাইজেশনগুলো আছে, লাইফগার্ড যে সার্ভিসগুলো আছে এর তুলনায় আমাদের কাছে বলতে গেলে কিছু নেই। আমাদের কাছে আছে রেস্কিউ টিউব, রেস্কিউ বোট, এই দুইটা জিনিস ছাড়া আমাদের কিছু নাই। কারণ আমরা এটা দুইটা জিনিস দিয়ে কিন্তু আমরা এখানে লাখ লাখ মানুষকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। তাই অত্যাধুনিক যে ওয়াটার বাইকগুলো আছে যেগুলো জেটিস্কি বলে থাকি আমরা, এই জেটিস্কিগুলো যদি আমাদের যদি থাকে, অত্যাধুনিক যদি জেটিস্কি 3টি যদি থাকে, তারপরে আরও অত্যাধুনিক আরও কিছু ইকুইপমেন্ট আছে বাইরের, এই জিনিসগুলো আমাদেরকে যদি থাকে তাহলে আমরা যে নিখোঁজ হওয়া ব্যক্তি এবং হচ্ছে যারা দুর্ঘটনার কবলে পড়ছে দূরের সমুদ্র সৈকতের কাছে এগুলো থাকছে আমরা পাচ্ছি, যেগুলো দূরে হয়ে যায় বেশি সমুদ্র উত্তাল হয়ে যায় ওই সময়গুলোতে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা নামছি। উদ্ধার অভিযান ছাড়া আপনাদের কি অন্য কোনো কাজ কি করতে হয়? মানে আপনাদের কাজটা সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহ আছে, কি কি কাজ আপনাদের করতে হয়? ধন্যবাদ। আমরা এই কক্সবাজার সমুদ্র সৈকতে সীমাবদ্ধ নয়, সিসেফ লাইফগার্ডের সদস্যরা আমরা হচ্ছে যেখানে বন্যা হয় সমুদ্র সৈকত ছাড়াও যেখানে জলোচ্ছ্বাস বা বন্যা হয় সেখানেও আমরা কিন্তু এই সিসেফ লাইফগার্ড যখনই খবর পাই তখনই কিন্তু ওইখানে যাওয়ার চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটু বলে রাখি 2015-তে কিন্তু রামুতে এবং বাংলাবাজার রামু চকরিয়া সহ একটি গিয়ে হয়েছিল, আপনার জলোচ্ছ্বাস হয়েছিল, ভয়াবহ জলোচ্ছ্বাস। ওইখানটায় কিন্তু ওই বন্যাতে কিন্তু আমরা সিসেফ লাইফগার্ডের সদস্যরা সিআইপিআরবির উদ্যোগে, সিআইপিআরবি আমাদের যে অর্গানাইজেশন ওনাদের উদ্যোগে কিন্তু আমরা ওইখানে যাই। আমরা প্রায় 150-এরও অধিক মানুষকে আমরা ওইখান থেকে রেস্কিউ করেছি। আমরা বিগত বছর দেড়েক আগে যেটা ফেনীতে যেটা ভয়াবহ একটি বন্যা হয়েছে আপনারা জানেন যে ওইখানে কিন্তু আমরা সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে আমরা কিন্তু সিআইপিআরবির হয়ে আমরা কিন্তু ওইখানে গিয়েছি, আমরা ওইখানে কিন্তু উদ্ধার কাজ চালিয়েছি, আমরা ওইখানেও সাকসেস হয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমরা কক্সবাজারের যে সুনাম ওইটা শুধু আমরা এই সমুদ্র সৈকত কেন্দ্রিক না, যেখানে আমরা খবর পাই সেখানে কিন্তু আমরা কিন্তু ছুটে যাই এই কাজটি করার জন্য। আমরা প্রায় সময় দেখি যে সাগরে মানুষ ডুবে যাচ্ছে,
অনেক সময় তাদেরকে পাওয়া যাচ্ছে না। এই যে কিছুদিন আগেও, আজকে সম্ভবত 23 দিন, অরিত্র চিটং ইউনিভার্সিটির ছাত্র অরিত্রকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো এরকম আরও অনেক নজির আমাদের রয়েছে যারা সাগরে ভেসে গিয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ আমরা পাইনি। তো আপনাদের মতে এটার কারণটা কি, আসলে কেন খুঁজে পাওয়া যায় না? মানুষ যখন কোনো মরদেহ নিখোঁজ হয়, আসলে এটি প্রথম দিন থেকে 4 দিন পর্যন্ত আমরা বেঁচে থাকতে দেখি অনেক সময়। এটা বেঁচে থাকে প্রথমত আসলে মানুষ পানিতে পড়ার সাথে সাথে আসলে মানুষ কিন্তু ডুবে যায় না। মানুষের মানুষের ফুসফুসে কিন্তু 6 লিটারের মতো বাতাস থাকে, কিন্তু মানুষ যখন পড়ে যায় তখন কিন্তু একজন সাঁতার না জানা ব্যক্তিও কিন্তু লাফ দিলে আবার বেশি ওটা আপনারা খেয়াল করবেন। কিন্তু যখন মানুষ আতঙ্কিত হয়ে যায়, বেশি লড়াচড়া করে, তখন তাদের এই পানিতে অপসারিত হয়ে তারা দ্রুত ডুবে যায়। মানুষের বডি এবং পানির ঘনত্ব চেয়ে মানুষের বডির ঘনত্ব বেশি, যার কারণে একজন মানুষ ডুবে যায়। এবং ডুবে গিয়ে এটা আসলে 8 ঘন্টা থেকে বা 24 ঘন্টার মধ্যে এটা আসলে শরীরে যখন এটা পচন শুরু হয়, তখন শরীরে গ্যাস হয়, তখন এটা পানির উপরে ভেসে আসে। এই ভেসে আসে হচ্ছে যখন এটা আবার কি হয়, আবার পচনের ফলে কিন্তু এটা যখন আমাদের শরীরে কোনো অংশে যদি কোনো ফোঁটা হয় বা কোনো কিছু হয়, বা আমাদের শরীরে যেই অক্সিজেন বাতাসটা গ্যাসটা হয়, এটা আবার কিন্তু তরলে রূপান্তরিত হয়ে পরে আবার এই বডিটা ডুবে যায়। এই ডুবে যাওয়া বডিটা কিন্তু আপনি কখন পাবেন, যদি সমুদ্রের কূলে, আমাদের সমুদ্রের কূলে ঢেউর ভিতরে যদি কোনো বডি থাকে, এটা ঢেউর কারণে এটা কূলে ভেসে আসতে পারে। বা আমাদের সোনাদিয়া, মশকালি বা নাজিরার টেক, বাক্কালি, এই যে সমস্ত প্যারাবন এলাকা আছে, এই সমস্ত এলাকায়ও পাওয়া আটকে থাকে, অনেক সময় পাওয়া যায়। কিন্তু এই বডিটা যখন আপনার গভীর সমুদ্রে ভেসে যায়, তখন এটা আসলে কূলে আসার মতো এরকম একটা সম্ভাবনা থাকে না। অনেক সময় ওই যে আপনার নির্দিষ্ট একটা টাইম থাকে, গ্যাসটা কতক্ষণ পর্যন্ত একটা শরীরের মানুষের ভিতরে থাকবে অতক্ষণ পর্যন্ত। এরপরে যখন আবার এই গ্যাসের কারণ পচনের ফলে আবার ওই বডিটা কিন্তু ডুবে যায়। এই যে গভীর সমুদ্রের যে বডিগুলো ডুবে যায়, এগুলো আসলে খুঁজে পাওয়া যায় না। কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে আমরা 4 দিন অথবা 5 দিন পর্যন্ত পরেও এরকম মরদেহ পাওয়া গেছে, কিন্তু এর বাইরে আসলে কোনো মরদেহ পাওয়া যায়নি এ পর্যন্ত। আমাদের একটা ধারণা থাকে যে সাগরে সাঁতার জিনিসটা আসলে কাজ করে না। সাগরে নামার জন্য যারা ডুবে যাচ্ছে, মানে সাঁতার জানার সাথে এটার কি সম্পর্ক একটু বলবেন? মানে সাঁতার জানলে ডুবে কিংবা ডুবে না, এরকম কোনো কিছু কি রয়েছে? আসলে আমরা কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। আমরা অনেক সময় যখন পর্যটকদেরকে বারণ করি, অনেকে বলে আমি অলিম্পিক সুইমার, বা আমি জাতীয় সাঁতারও, এরকম বা আমি নদীতে সাঁতার কাটি, এরকম অনেকে বলে। এরকম অনেকে বলার পরে যখন তারা আমাদের নিষেধ অমান্য করে চলে যায়, তখন তারা কিন্তু বিপদে পড়ে। আসলে এখানে যে গুপ্তকাল আমরা প্রতিনিয়ত বলি, গুপ্তকাল এবং রিপ কারেন্ট, এই দুইটাতে কিন্তু যারা স্বাভাবিক পুকুর, নদী, নালা যারা সাঁতার কাটে, তাদের সাঁতার এটাতে কিন্তু কাজ করে না। এখানে সমুদ্রে বিপদে পড়লে এখানে কিছু টেকনিক ব্যবহার করতে হয়। আসলে এই টেকনিকটা সবার জানা থাকে না, যার কারণে অনেক ভালো সাঁতারও এখানে কি ডুবে যায়, তাদের সাঁতার কোনো কাজে আসে না। আমরা জানি যে আপনারা বাস্তবিক জীবনের হিরো, তবে অধিকাংশ সময় আপনাদের সমুদ্রে থাকতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে 7-8 নাম্বার সিগন্যাল চলছে, ওই সময়টাতে আপনি ছুটিতে আছেন, কিংবা কোনো পর্যটক ডুবে গিয়েছে, ওই সময়টাতে আপনি ছুটিতে আছেন। এমন কি কখনো হয়েছে যে আপনি বাসায় বিশ্রাম করছিলেন কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠান চলছিল, ওখান থেকে আপনার চলে আসতে হয়েছে? এটা আমার ভুলে কথা না, এটা সবার জন্যই। আমরা যারা সিসিএফ লাইফগার্ডে কাজ করি, আমাদের সবসময় একটা জিনিস, আমরা যখন ছুটিতে যাই তখনই কিন্তু আমাদের মন কিন্তু এখানে পড়ে থাকে। আমরা এরকম অহরহর ঘটনা আছে। আমরা রিসেন্টলিও আপনাদের একজন স্থানীয় জেলে যখন ডুবে গিয়েছে, তখন আমরা খুব অসুস্থ ছিলাম। আমার 105 জ্বর ছিল, তখন আমি বাসায় পৌঁছেছিলাম ডিউটি শেষ করে গিয়ে। তখন সংবাদটা শোনার সাথে সাথে আমি একদম কোনো কিছু খাইনি। এই সময় কিন্তু আমি ড্রেস পরে কিন্তু আবার নেমে আসছি, কিন্তু নামার পরে কিন্তু তখন থেকে আমার সিসিএফ লাইফগার্ডের টিম এবং হচ্ছে বিচ কর্মী যারা রয়েছেন জেলা প্রশাসনে, ওনারা সহ টুরিস্ট পুলিশ সহ সবাই মিলে আমরা খুঁজেছি, কিন্তু আমরা ওনার মরদেহ কিন্তু পেয়েছি। আর একদিন পরে কিন্তু গিয়ে কিন্তু নাজিরাট থেকে কিন্তু আমি গিয়ে কিন্তু ওইখান থেকে উদ্ধার করেছি। কিন্তু আমরা আমাদের এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে থাকে।
অরিত্র হাসানকে খুঁজতে আপনারা জলদস্যুদের আক্রমণের শিকারও হয়েছিলেন। মানে হওয়ার মানে একদম সন্নিকটে ছিলাম, যেখান থেকে আমরা ভাগ্যক্রমে ফিরে আসছি। যেহেতু আমরা এই মানবিক কাজটি করছি, সেহেতু আল্লাহর রহমতে কিন্তু আমাদেরকে আল্লাহর রহমত এবং হচ্ছে মা বাবার দোয়া এবং সবার ভালোবাসা কিন্তু আমরা ফিরে আসছি। নাহলে এখান থেকে কখনো ফিরে আসা সম্ভব ছিল না। আমি শুধু এখানে জলদস্যু বলছি না, এখানে যে শ্যাওলাগুলো আছে এখানে কিন্তু আমাদের প্রত্যেকজনের পায়ে কিন্তু 8-10টা করে কাটা। আমার পাশে যিনি বসে আছেন জয়নালদিন ভুট্টু, ওনার কিন্তু 6-7টা কিন্তু পায়ের মধ্যে কাটা আছে, এক একটা অনেক বড় বড়। কিন্তু তারপর হচ্ছে এখানে সাপগুলো আছে, সাপের মুখ থেকে আমরা কিন্তু এখানে সাপও ছিল, কিন্তু আমরা এই প্রতিক্রিয়াগুলো কিন্তু বের করে কিন্তু আমরা কিন্তু আসছি কিন্তু ডুবে না যাওয়ার জন্য অনেক মানুষ আমরা দেখি যে সিগন্যালগুলো মানছে না কিংবা আপনাদের নির্দেশনা মানছে না। তো সাগরে যারা গোসল করতে নামছে, সমুদ্র স্নানে যারা নামছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন, কিভাবে তাদেরকে সতর্কতা বার্তা পৌঁছে দিবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সমুদ্র সৈকতটা অনেক বড়, সব জায়গায় কিন্তু অরক্ষিত। তার মধ্যে সব জায়গায় পর্যটকরা নামে, কিছু বিচে বেশ নামে, কিছু বিচে কম নামে। তার মধ্যে কলাতলি, সুগন্ধা, লাবণী, এই 3টা বিচে আমরা মূলত সার্ভিস দিই। এবং আমরা কিছু সিগন্যালের মাধ্যমে, সিগন্যাল পতাকা, লাল হলুদ পতাকার মাধ্যমে আমরা একটা সেফ জোন সেট করি, যেটার ভিতরে গোসল করা নিরাপদ এবং এখানে সার্বক্ষণিক লাইফগার্ডরা টয়লরত থাকে। তো পর্যটকদের অবশ্যই যেটা অনুরোধ থাকবে, আপনি যেখানে যান না কেন সেখানকার পরিস্থিতি, আবহাওয়া সম্পর্কে জেনে সমুদ্রে যান এবং আপনি যেখানে যাচ্ছেন, যেখানে নামতেছেন সেখানে লাইফগার্ডের উপস্থিতি রয়েছে কিনা সেটা দেখেই পানিতে নামুন, তাহলে এখানে আপনার ভ্রমণটাই অনেকটাই নিরাপদ হয়ে যাবে। সমুদ্রের এই অতন্ত্র প্রহরীরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষের জন্য। তাদের এই কাজ করাটা তাদের এই ভেতর থেকে প্রবাহিত। নিজেদের পরিবার পরিজন ছেড়ে অনেক সময় তারা তাদের ছুটির দিনেও কাজ করছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আইরিন আক্তার, ধন্যবাদ সাথে থাকার জন্য।